পাশের বাসার ভাবি এসে বলল, বিয়ার পর কি হয় জানিস? শীত বাড়লে জামাইয়ের আদর আরো বেশি বাইরে যায়। ডেইলি গোসল ফরজ করে ছাড়বো। তখন কি করবি? তখন তো ভোরেই ঠান্ডা পানি দিয়ে তোর গোসল করা লাগবো না? আদিবা কাঁথার ভেতর থেকে মুখ বের করে দাঁত কটমট করে তাকিয়ে নিয়ে বলে, ভাবি এই সাত সকালে আমার গোসল নিয়ে পড়লা কেন? যখন ফরজ হইব তখন আমি আমারটা দেখব। এখন তোমার নিজের ফরজ আদায় করো গিয়ে। আমার আজকে ফরজ হয়নি। কেন? আজকে তো অনেক শীত। ভাবি ফিক করে হেসে আদিবার কাঁথা টান দিয়ে সরিয়ে বললেন, আইজ আমি টাইট হয়ে রইছিলাম। এগুলো তো জানা লাগবো না। তাড়াতাড়ি আমার মরিচগুলো ব্যালেন্ডার করে দে, আমি চলে যাই। প্লিজ ভাবি, রান্নাঘরে গিয়ে নিজের মতো করে নাও। ঠিক আছে বলে ভাবি রান্নাঘরে চলে গেলেন। এই বাড়িতে এখন তার একমাত্র আপনজন এই লুবনা ভাবি, চাচাতো ভাই সুজনের বউ। ছোটবেলায় মা মারা যায়, বলতে গেলে বাবার হাতে মানুষ। বিছানা ছেড়ে উঠে আয়নার দিকে তাকাতেই চোখ পড়ল, গালে অল্প কিছু ব্রণের দাগ আছে। লুবনা ভাবির কাছে এর চিকিৎসা একটাই, বিয়ের পর বরের চুমু খেলে নাকি এসব ব্রণ ফোন আর থাকবে না। কথাটা মনে করে ফিক করে হাসে। তারপর চলে গেল গোসলে। রাতের বেলা ড্রয়িং রুমে বসে অফিসের কাজ করছিলেন আব্বা। শুনতে পেল, এই উফ আস্তে। আজ আবারও সে অদ্ভুত বিশ্রী শব্দটা কানে আসছে আরিফ সাহেবের। শব্দটা আর কোথাও থেকে নয়, আসছে ওনার একমাত্র অবিবাহিত যুবতী মেয়ে আদিবার রুম থেকে। রাত এখন প্রায় 1:15 মতো বাজে। কার্যক্রম রেখে দরজার পাশে আসলো, কান পেতে শুনলেন। প্রথমবার আরিফ সাহেব ভাবলেন মেয়ে কাঁদছে, কিন্তু পরক্ষণে ওনার ধারণা ভুল প্রমাণ করে ভেসে এলো, আস্তে আস্তে করো প্লিজ। ইস। আরিফ সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একটা অজানা ভয় দানা বাঁধে তার মনে। অনিচ্ছা সত্ত্বেও নিজের একমাত্র যুবতী মেয়ের রুমে আবারও আড়ি পাতেন তিনি, এবং অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে শব্দগুলো বন্ধ হয়ে যায়। তিনি আর কিছুই শুনতে পান না। মনের ভেতরে শত প্রশ্ন আর কৌতূহল নিয়ে তিনি নিজের বেডরুমে আসেন। সারা রাত ঠিকমতো ঘুম হয় না। এই মুহূর্তে একটা গভীর দ্বিধায় পড়ে আছেন আরিফ সাহেব। ইচ্ছে হচ্ছে মেয়ের রুমে আড়ি পাততে, কিন্তু তিনি বারবার বিবেকের কাছে বাধাগ্রস্ত হচ্ছেন। সেই শব্দগুলো এই মুহূর্তে বিশ্রী আকার ধারণ করেছে। এটাকে দুজন নারী পুরুষের দৈহিক মিলনের একটা চরম পর্যায়ে বলা যায়। আরিফ সাহেবের সাহসে কুলালো না। মাঝরাতে একটা পরপুরুষের সাথে ছি আর ভাবতে পারে না আরিফ সাহেব। ওনার দুচোখ বেয়ে জলের ধারা নেমে আসে। আজ সকালে আরিফ সাহেব ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই মেয়ে আদিবার সাথে দেখা হয়। আদিবা হাসি মুখে গুড মর্নিং বললেও আরিফ সাহেব একটু গম্ভীর হয়ে থাকেন। বাবার এমন ব্যবহারে আদিবা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো বাবা, এত চুপচাপ কেন? শরীর খারাপ নাকি? আরিফ সাহেব মেয়ের মুখের দিকে তাকান। আদিবার চেহারায় অদ্ভুত কিছুই লক্ষ্য করেন না তিনি। তার প্রাণবন্ত হাসি খুশি মেয়েটা একই রকমই আছে, কিন্তু এতটা ভুল কি মানুষের হতে পারে? নিজেকে সামলে নেন আরিফ সাহেব। মেয়েকে এখন কিছুই বুঝতে দেওয়া চলবে না যে তিনি তাকে সন্দেহ করছেন। বললেন, না তেমন কিছু না, শরীরটা একটু ম্যাচ করছে। ভাবছি আজ আর অফিসে যাব না। মেয়ের মন রাখার জন্য আর নিজের কষ্ট চাপা দেওয়ার জন্য জীবনে তিনি অনেক মিথ্যে কথা বলেছেন। বাবার শরীর ভালো নয় শুনে আদিবা ব্যস্ত হয়ে পড়ে। কপালে হাত ছুঁয়ে বলে, কই দেখি জ্বর আসেনি তো? খুব বেশি খারাপ লাগলে বলো, ডাক্তার আঙ্কেলকে ডেকে পাঠাই। আরে না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। ঠিক বলছো? হ্যাঁ রে, আসলে অফিসে একটু কাজের প্রেসার, তাই ক্লান্ত লাগে। ও নিয়ে তুই ভাবিস না, তোর কোচিং এ লেট হবে। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে যা। আর 2-3টে বছর যেতে দাও, তারপর আর তোমাকে আমি কাজ করতে দেব না। সারা জীবন অনেক কষ্ট করেছো, এরপর আমি চাকরি করব, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবে। মেয়ের কথা শুনে আরিফ সাহেব হেসে ফেললেন। মনে মনে কিছুটা ব্যথাও পান। ওনার এমন সুন্দর মেয়েটা কোনো বজ্জাত ছেলের হাতে পড়ে শেষ হয়ে যাচ্ছে না তো? মনের আশঙ্কা মনে চেপে হাসি মুখে তিনি বললেন, পাগলি মেয়ে একটা, নে এখন চটজলদি ব্রেকফাস্টটা সেরে নে দেখি। কাজের বুয়া রহিমা টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। বাপ মেয়ে দুজনেই একসাথে টেবিলে বসলো। মেয়ে চলে যাবার পর অসুস্থতার বাহানা দিয়ে আরিফ সাহেব আজ আর অফিসে গেলেন না। সিসি ক্যামেরা নিয়ে ফাঁকা বাড়িতে আরিফ সাহেব গোপনে ফোন দিয়ারতে ব্যস্ত হয়ে পড়লেন। বিবেকের কাছে দংশন হয়েও নিজের যুবতী মেয়ের রুমে তিনি সিসি ক্যামেরা লাগালেন। বেডরুমে ল্যাপটপ অ্যাপস দিয়ে জুড়ে দিলেন। বারবার পরীক্ষা করে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার শুধু রাত হওয়ার পালা। রাতের বেলা আদিবা নিজের রুমে তখনও পড়ালেখা করছে। ল্যাপটপে চোখ রেখে স্পষ্ট দেখতে পাচ্ছেন আরিফ সাহেব। এর মধ্যে তিনি এটা খেয়াল করলেন মেয়ে ফোনে কারোর সাথে কথা বলে কিনা, কিন্তু তেমন কিছুই হলো না। আদিবা যথারীতি 10টা নাগাদ পড়াশোনায় ইতি টানলো। আরিফ সাহেব ভাবলেন মেয়ের রুমে মাঝরাতে কে আসে সেটা তো ওনাকে জানতেই হবে। এরই মাঝে ওয়াশরুমে ঢুকে আদিবা এখন পরনের পোশাক পাল্টে রাতের পোশাক
করছে। আরিফ সাহেব অনুমান করলেন কতক্ষণ লাগতে পারে। তিনি অপেক্ষা করলেন। মিনিট 20 বাদে তিনি আবার ল্যাপটপের সামনে বসলেন। আদিবা তখন শুয়ে শুয়ে মোবাইল টিপতে ব্যস্ত। তিনি একবার ভাবলেন আদিবা মোবাইলের মাধ্যমে কোনো কুকর্মে লিপ্ত হয়নি তো। কিন্তু কিছুক্ষণ আদিবা মোবাইল রেখে ঘুমানোর প্রস্তুতি নিল। এভাবে মিনিট 40 কেটে গেল, কিন্তু কিছুই হলো না। আদিবা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এদিকে এক নাগারে ল্যাপটপের দিকে চেয়ে থাকতে থাকতে আরিফ সাহেবের চোখেও হালকা তন্দ্রা ভাব এসেছিল। হুট করে চটকা ভাঙতেই তিনি আবিষ্কার করলেন আদিবার রুমের কিছু পরিবর্তন ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ হঠাৎই ঝাপসা হয়ে এসেছে, যেন কোত্থেকে একরাশ কুয়াশা এসে জমেছে আদিবার রুমের ভেতরে। এবার আরিফ সাহেবের অবাক হওয়ার পালা। তিনি চোখ মোটা মোটা করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। আদিবার শরীরের উপর থেকে আস্তে আস্তে কাঁথাটা সরে যাচ্ছে, কিন্তু সেখানে দ্বিতীয় কারো উপস্থিতি নেই। এবার তিনি দেখলেন আদিবার ঘুম ভেঙেছে। তার মুখে অদ্ভুত হাসি, যেন আগত ব্যক্তিকে সে খুব ভালো করে চেনে এবং তার জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। আদিবা এবার হঠাৎই অদৃশ্য কিছু একটাকে জাপটে জড়িয়ে ধরে। চোখের ভুল নয়, স্পষ্ট দেখা যাচ্ছে একটা মানুষের অবয়বকে জাপটে ধরে আছে আদিবা। কিন্তু যাকে ধরেছে সে অসম্পূর্ণ অদৃশ্য কেউ। দৃশ্যটা দেখার সাহস হয় না আরিফ সাহেবের। তিনি দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে যান আর সজোরে আদিবার বেডরুমের দরজায় শব্দ করতে থাকেন। কয়েক মুহূর্ত বাদে আদিবার দরজা খুলতে আরিফ সাহেব হন্তদন্ত হয়ে রুমে ঢুকে কাকে যেন পাগলের মতো খুঁজতে লাগলেন আর বলতে থাকেন, কোথায় কোথায় সে, কোথায় লুকিয়েছে? বাবার এমন কাণ্ডে আদিবা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো বাবা, কাকে খুঁজছো তুমি? আরিফ সাহেব এতক্ষণে মেয়ের দিকে ভালো করে তাকান। আদিবার পোশাক আশাক একদম ফিটফাট আর চেহারায় কোনো অদ্ভুত লক্ষণ নেই, বরং সে আরিফ সাহেবের এখন কাণ্ডে উনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আরিফ সাহেবের মাথাটা যেন হঠাৎই গরম হয়ে গেল। তিনি মেজাজ হারিয়ে ফেললেন। দাঁত কর্মর করে মেয়েকে প্রশ্ন করলেন, সত্যি করে বল আদিবা, কে এসেছিল এই রুমে? ও কি রোজ আসে? আদিবা অবাক হয়ে বলে, আমার রুমে আবার কে আসবে? তুমি কি বলছো বলো তো? আরিফ সাহেব এবার জোর গলায় বললেন, আমাকে একদম মিথ্যে বলবি না, সত্যি করে বল কে এসেছিল তোর রুমে? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না বাবা, আমার রুমে আবার কে আসবে? আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি এসে দরজা ধাক্কা দিলে আর আমি উঠে দরজা খুললাম। আরিফ সাহেব এক মুহূর্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। তার চেহারা দেখে মনে হচ্ছে না সে মিথ্যে বলছে, কিন্তু একটু আগে তিনি নিজের চোখে যা দেখলেন তা ভুল হয় কি করে? একবার ভাবলেন মেয়েকে ভিডিও ফুটেজটা দেখিয়ে প্রশ্ন করবেন, তাহলে সে আর মিথ্যে বলতে পারবে না। পরক্ষণেই সে ইচ্ছে দমিয়ে রাখলেন। মেয়ের রুমে যে বাবা গোপন সিসি ক্যামেরা লাগাতে পারে তার প্রতি মেয়ের কোনো সম্মানও বেঁচে থাকবে না। তিনি থতমত মুখে কাঁপতে লাগলেন, আর কিছু বলার শক্তি পেলেন না। বাবার এমন অবস্থা দেখে আদিবার বাবার কপালে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো বাবা? শরীর খারাপ লাগছে নাকি? আরিফ সাহেব আর নিজেকে সামনে রাখতে পারলেন না। মেয়ের হাত দুটো শক্ত করে ধরে শব্দ করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে মেঝের উপরে বসে পড়লেন। এদিকে বাবার এমন কাণ্ডে আদিবা অবাক তো হলোই, চিন্তায়ও পড়লো। কালকেই বাবাকে ডাক্তার দেখাতে হবে, নিশ্চয় তার বাবা ভারী অসুস্থ। সে রাতে আদিবা আরিফ সাহেবকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আরিফ সাহেবের অবস্থা অনেকটা পাগল পাগল। তিনি যেন নিজের মধ্যে নেই, ভুলভাল বকছে আর কাকে যেন খুঁজছে বারবার। অবশেষে বাবাকে ঘুম পাড়িয়ে আদিবা নিজের রুমে এসে দরজা বন্ধ করলো এবং আড়াল থেকে আসলো অচেতন আদিবাকে বের করে এনে খাটে শুয়ে দিল। এতক্ষণ আরিফ সাহেবের সাথে আদিবার রূপ ধরে যে ছিল সে রোজ রাতে আদিবার রুমে আসা অদৃশ্য সেই ব্যক্তি, যার কাণ্ড দেখে আরিফ সাহেব ছুটে এসেছিল নিজের মেয়ের রুমে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আদিবাকে অবচেতন করে কাপড়ের নিচে লুকিয়ে রেখে নিজে আদিবার রূপ ধরে আরিফ সাহেবকে সামলাচ্ছিল মঙ্গা। 407 বছর বয়সী জিন মঙ্গা গত এক সপ্তাহ ধরে আদিবার কাছে আসছে। এই সময়টা আদিবা সম্পূর্ণ ঘোরের মধ্যে থাকে। তার সাথে কি কি হয় তার কিছুই পরবর্তী দিন সকালে আর মনে থাকে না, কিন্তু আজ আরিফ সাহেব সবটা দেখে ফেলেছে। তাই মঙ্গার ঝুঁকি নিতে চায়নি। সে এখনই নিজের কাজ শুরু করে দিয়েছে কম্বলের ভেতরে। সম্মানিত দর্শক, এখানেই সমাপ্তি আমাদের গল্পের প্রথম পর্ব। এই গল্পের বাকি অংশের শুটিং চলমান। আগামীকাল দুপুর 2:01 দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।